আসসালামু আলাইকুম। সারা ভারত জুড়ে, শুধু ভারত জুড়ে বলবো না, গণতান্ত্রিক বিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে ভারতের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ। কি হলো এই ফলাফল? আহ, নরেন্দ্র মোদীর দল বিজেপি জিতেও যেন হেরে গেল। তার এখন জোট ছাড়া কোনো উপায় নেই, সরকার গঠন। অন্যদিকে হেরেও আহ, কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বা কংগ্রেস নিজে উল্লসিত। হেরে কোনো দল বিজয় উৎসব করে, এটা নজিরবিহীন ঘটনা, যেটি আহ, ভারতে ঘটেছে। কেন? এর মূল কারণটা হচ্ছে যে বিজেপির সাঁড়াশি আক্রমণে বা তাদের এমন আধিপত্য এবং ক্রমাগতভাবে বিরোধী পক্ষকে কোণঠাসা করতে করতে, যেমন দেখেন অন্যতম নেতা দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল সহ সেই মন্ত্রিসভার ৫-৬ জন কারাগারে আছে। একেবারে তছনছ করা হয়েছে কেজরিওয়ালের দলকে। আমার অন্যান্য নেতাদের বিরুদ্ধে নানা রকম মামলা, হয়রানি। মমতার দল, এই তৃণমূল কংগ্রেস, একই অবস্থা। অন্যদিকে রাহুল গান্ধীর সেই এমপিশিপ বাতিল করা কোর্টে, সেটা তো দেখেছেন। পরে তিনি কোনো রকমে আবার পুনর্বহাল করতে পেরেছেন। তো নানা রকম যেই একাধিপত্যবাদ, সেটা প্রতিষ্ঠা করার বিপরীতে অন্তত বিজেপিকে যে ধাক্কা দেয়া গেছে, বিজেপিকে যে এককভাবে মানে সরকার গঠন করতে না পারার পর্যায়ে নিয়ে গেছে এই জোট, এটাও ছিল একটা অবিশ্বাস্য ব্যাপার এবং চ্যালেঞ্জ। বুথ ফেরত সমস্ত জরিপ প্রতিষ্ঠান যতগুলো আছে সবাই বলছিল যে না, মানে আবারও মোদি আসছে এবং তাদের আসন সংখ্যা ৩৬০, ৭০, ৮০, ৯০, কেউ কেউ ৪০০-র উপরে দিয়েছে। অর্থাৎ নরেন্দ্র মোদীর যে ঘোষণা ছিল যে এবার তাদের লক্ষ্য হচ্ছে ৪০০ পার। এই যে বিপুল একটা মানে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবকে যে দমন করা গেছে, এটাই হচ্ছে এবারের নির্বাচনের সবচেয়ে বড় সাফল্য বিরোধী পক্ষের। এখন বিজেপিকে চলতে গেলে পদে পদে তার শরিকদের কথা শুনে একটা ভারসাম্য নিয়ে চলতে হবে। আর যদি নাটকীয়ভাবে কোনো কারণে যদি জোট থেকে বেরিয়ে আসে, এনডিএ জোট থেকে অন্তত দুটি দল, প্রধান দল, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর যেই দুটি দল ভালো করেছে, তারা যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু একেবারেই সর্বনাশ। তাহলে বিজেপির পতন ঘটবে সরকারের। তো এরকম অবস্থা, এটা অনেকে বলতে পারে একটা সরকার অস্থিতিশীল হয়ে গেল। আবার অনেকে বলতে পারে যে না, অন্তত মানে বিজেপিকে একটা ভারসাম্যে আনা, অর্থাৎ গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে নিয়ে আসার একটা প্রচেষ্টা বা কাজ, সেটা কিন্তু সফল হলো। তো বিবিসি একটা বিশ্লেষণ করছে যে মোদী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেন না যে কারণে। এখানে বলা হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি হাড্ডাহাড্ডি লড়াই হওয়া এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয় দফায় জয়ী হয়েছেন। তার হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বিজেপি যত সংখ্যক আসন পেয়েছে সেটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে কম। ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে নিরঙ্কুশ তথা একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য বিজেপির প্রয়োজন ছিল ২৭২টি আসন। তবে দলটির এনডিএ জোটের শরিকরা বাড়তি আসন পেয়েছে, ২৪০টি আসন পেয়েছে এককভাবে বিজেপি। নির্বাচনের এই ফলাফল নরেন্দ্র মোদীর জন্য একটি বড় ধরনের আঘাত, কেননা গুজরাটের মুখ্যমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী হিসাবে এর আগে তিনি যেসব নির্বাচন করেছেন সেগুলোই সবসময় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। সেই সঙ্গে এক দশক ধরে ব্যাপক প্রভাব ফেলে চলেছেন দেশটির রাজনীতিতে। নির্বাচনী ফলাফলে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিস্ময়কর উত্থান লক্ষ্য করা গেছে। তাতে জোটের আসন কমে যাওয়া নিয়ে অনুমান এবং বুথ ফেরত ও নির্বাচন পূর্ব জরিপগুলোর ফলাফল অনেকটাই ভুল প্রমাণিত হয়েছে। ৬ সপ্তাহ ধরে চলা ৭ দফার এই ম্যারাথন নির্বাচনে ভোট দিয়েছেন ৬৪ কোটির বেশি ভোটার। এটি একটি বিশ্ব রেকর্ড নিঃসন্দেহে, এবং যার অর্ধেক ছিল নারী। বিশ্বের অনেক নেতাই তাদের তৃতীয় দফা নির্বাচনের শেষ লাইন পেরিয়েছেন, নরেন্দ্র মোদীও এর ব্যতিক্রম নন।
আসন সংখ্যা বিবেচনায় এখনো ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক দল হয়ে আছে বিজেপি। জোট শরিকদের সমর্থন নিয়ে মোদী যদি তৃতীয় দফায় ক্ষমতায় আসেন, তবে দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ডের ভাগিদার হবেন তিনি। সে যাই হোক, আসন সংখ্যার দিক থেকে মোদীর বিজেপির গুরুত্বপূর্ণ ক্ষতি হলো 60টি আসন কম পাওয়া। এটি তৃতীয় দফায় তার দলের এককভাবে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশাকে ম্লান করে দিয়েছে, বিশেষত যখন দলটির জোটের লক্ষ্য ছিল 400টি আসন ছিনিয়ে নেওয়া। এই ফলাফল কংগ্রেস শিবিরে এনে দিয়েছে আনন্দ উদযাপনের উপলক্ষ। পাশাপাশি তা হতাশ করেছে বিজেপি শিবিরকে। একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও প্রচার ও প্রত্যাশার চাপ পূরণ করতে না পেরে এই ফলাফল বিজেপির অনেক সমর্থকের হৃদয়কে ভেঙেছে। মোদীর সমর্থকদের বিশ্বাস, তৃতীয় দফায় ক্ষমতায় যাওয়া নিশ্চিত হলে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে বিজেপি নজর দেওয়া সম্ভব হবে। এর মধ্যে স্থিতিশীল শাসন ব্যবস্থার রেকর্ড, ধারাবাহিকতার আবেদন, কার্যকর জনকল্যাণমূলক কর্মসূচি ও বিশ্বে ভারতের ভাবমূর্তি বৃদ্ধি। নির্বাচনের আগে হিন্দু জাতীয়তাবাদীদের ঘাঁটিগুলোয় প্রতিশ্রুতির নানা ফুলঝুরি ছড়িয়েছিলেন নরেন্দ্র মোদী। যেমন মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভারত শাসিত কাশ্মীরের স্বায়ত্তশাসন প্রত্যাহার, অযোধ্যায় গুড়িয়ে দেওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে রাম মন্দির নির্মাণ ও বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করা। এছাড়া বিজেপি নিয়ন্ত্রিত অনেক রাজ্য আন্তধর্মীয় বিয়ের উপর কঠোর আইন প্রয়োগ করা হয়েছে। বিজেপির শাসনে উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সঙ্গে যুক্ত থাকতে পারে বেকারত্ব, যে কারণে তার আসন কমেছে। বেকারত্ব, দ্রব্যমূল্য বৃদ্ধি, বৈষম্য বেড়ে যাওয়া, সেনাবাহিনীর নিয়োগে বিতর্কিত সংস্কার কর্মসূচি সহ অন্যান্য। মোদীর উগ্র ও বিভক্তিমূলক প্রচারণা, বিশেষ করে মুসলিমদের নিশানা বানানোর বিষয়টি কোনো কোনো অঞ্চলের ভোটারদের একঘরে করে থাকতে পারে। মোদীর উচ্চাকাঙ্ক্ষী প্রচার আপ কি বার 400 পার, অর্থাৎ এবার 400 পার, এর লক্ষ্য ছিল তার এনডিএ জোটের 400 আসন দখল। এই প্রচারও মোদীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে হিতে বিপরীত হয়ে থাকতে পারে, কেননা এমন প্রচার ভারতের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে এই আশঙ্কা বাড়িয়ে দিতে পারে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে তাদের নিয়ে সংবিধানে নেতিবাচক পরিবর্তন আসতে পারে। মোদীর দল সবচেয়ে বেশি বাধার মুখে পড়েছে ভারতের সর্ববৃহৎ রাজ্য উত্তরপ্রদেশে। রাজ্যের 80টি আসনের মধ্যে 33টি আসন পেয়েছে বিজেপি। দেশটির জাতীয় রাজনীতিতে এই রাজ্যের বিশেষ গুরুত্ব আছে। অনেকের ধারণা এই রাজ্য যার, দিল্লি তার। উত্তরপ্রদেশ রাজ্যে বিজেপির মোদী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী উভয়েরই আসন রয়েছে। যাক, সব মিলিয়ে মানে সেই মোদী ম্যাজিক, মোদী হাওয়া যাই বলা হোক না কেন, এবারে সেটা রুখে দিয়েছে ভারতের ভোটাররা। আর যার কারণেই একটা ভারসাম্য বা গণতান্ত্রিক ধারায় ভারতকে পরিচালিত করতে অনেকটা ভোটাররা বা ভারতের জনগণ বাধ্য করেছে। বিজেপির যে আগ্রাসী যে মনোভাব নিয়ে শাসন তারা পরিচালনা করছিল, সেই জায়গা থেকে তাদেরকে অন্তত মাটিতে নামিয়ে এনেছে। এটাই এবারের নির্বাচনের ভারতীয় জনগণের বা ভোটারদের সাফল্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।